নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো গত ৮ই জানুয়ারি কলকাতার বাইপাসের ধারে মেরিয়াটের পাশে যে সেই স্প্রিং ক্লাবে বঙ্গ বিজেপি দ্বারা আয়োজিত যে ডাক্তারদের সম্মেলন, তাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাজির উপস্থিতি, সাথে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। উদ্দেশ্য বঙ্গ বিজেপির রাজনীতির আঙিনায় এই বঙ্গ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের, ইন্টেলেকচুয়ালদের নিয়ে আসা আগামী 2026-এর অ্যাসেম্বলি ইলেকশনকে পাখির করে। উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী একটা বাতাবরণ ছিল, তবে শেষের দিকে শৃঙ্খলা বোধে একটু ঘাটতি ছিল। এই অনুষ্ঠানে মূলত বক্তব্য রাখেন এই তিন তারকা জেপি নাড্ডাজি, শ্রমিক ভট্টাচার্য এবং জনতার অনুরোধে শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে একটি নৈশভোজের আয়োজন ছিল। উপস্থিত দর্শক শ্রোতাদের জন্য প্রস্তুতি প্রশংসনীয় ছিল। থ্যাঙ্কস টু অর্গানাইজার্স। কারণ এই অনুষ্ঠানগুলো রাজ্য সংগঠনের দায়িত্বশীলতা, ডেডিকেশন, ইউনিটি এগুলোকে রিফ্লেক্ট করে। সেই জায়গাতে তারা সফল হয়েছেন। আমি সেই সকল ডাক্তারদের ধন্যবাদ দিই যারা আয়োজক ছিলেন। তো আমি বিজেপির নানা ধরনের মেডিকেল ক্যাম্পের সাথে যুক্ত ছিলাম। শুরুটা হয়েছিল ডক্টর মজুমদারের সাথে। কোভিডে উনি মারা যান, তারপরে একটা ভাটা পড়ে। তা সত্ত্বেও নানাভাবে, হয়তো আয়োজক ডাক্তারদের সাথে নয়, কিন্তু নানাভাবে আমি ডাক্তারদের নিয়ে রাজ্য রাজনীতির নানা স্তরে একটু যোগাযোগ রাখতাম। আমার সামান্য ক্ষমতায় যতটুকু কন্ট্রিবিউট করা যায়। কারণ আমি একজন ছাপোষা বাঙালি, ছাপোষা ডাক্তার এবং ছাপোষা ফ্যামিলি ম্যান। এবং আমার ব্যক্তিগত জায়গাটাকে ক্ষুণ্ণ করে রাজনীতি করা সম্ভব নয়, কারণ আমার কাছে সার্ভাইভ করাটা বড়ই কঠিন এই বাম রাজত্বে, এই মামাকুদের রাজত্বে। এটা ছিল আমার কাছে টিকে থাকার লড়াই। কারণ আমি একটি অতি সাধারণ রিফিউজি ফ্যামিলি থেকে, পরিবার থেকে এসেছি। আমার ঠাকুরদা ছিলেন নেতাজির সশস্ত্র সংগ্রামে, কিন্তু আমরা পান, স্বীকৃতি পান সরকার থেকে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স। কিন্তু বৈষয়িক ছিলেন না বলে আমাদের পরিবারে একটা আর্থিক অনটন বরাবর ছিল। ওবার বাংলা থেকে আসা এবং সেই পরিবারের ছেলে হয়ে বামপন্থী না হওয়া, সেকুলার না হওয়া একটা বড় অপরাধ। এই বেঁচে থাকাটা এইভাবে, এই প্রতিবাদ জানিয়ে
বামপন্থার বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, বাংলাদেশে অত্যাচার নিয়ে সরব হওয়া, এটাই 5 দশকের বামপন্থী জমানায় একটা ঘোরতর অপরাধ। তাই বরাবরই একটা প্রতিকূল পরিস্থিতি ছিল, কারণ আমরা সমাজে একটা অড এক্সাম্পল ছিল। তাই আমরা যাতে মাথা তুলে না দাঁড়াতে পারি সমাজে উদাহরণ হিসেবে, সেই প্রক্রিয়াটা চালু ছিল। তো যাই হোক, এই নৈশভোজে আমার উদ্দেশ্য ছিল একটু নতুন পুরনো মুখগুলো ঝালিয়ে নেওয়া, বিশেষত এই নতুন বছরে। তো 2টি জায়গায় মূলত খাবার আয়োজন হয়েছিল, 2টি রুমে। একটি নব্যদের জন্য মূলত, আর একটি পুরনোদের জন্য। তাই বলে প্রবেশ অবাধ ছিল, যে যার মতো করে। তো আমি মূলত কমফোর্টেবল নতুনদের সাথে। আসলে আমি পুরনোদের সাথে অতটা যোগাযোগ করতে চাই না, কারণ এদের ধ্যান ধারণা অনেকটা মরচে পড়া হয়। নতুনদের মধ্যে একটা এনার্জি, সেটা সঞ্চারিত হয় সবার মধ্যে, একটা পজিটিভ এনার্জি। এবং পুরনোদের ভিতরে অনেকেই একেবারে চাচাছোলা ভাষায় বলা যায় ধান্দাপন্থী। এদের কাছে হিন্দুত্ব জাতীয়তাবাদ পোস্ট রিটায়ারমেন্ট পলিসি। আর সময় মতো যদি কিছু কামিয়ে নেওয়া যায়, চুলে পাক ধরলেও, চামড়া কুচকে গেলেও, মেরুদণ্ড বেঁকে গেলেও, এই বৈষয়িকতা থেকে তারা চলে আসতে পারেন না। এতদিন ধরে এই মেটেরিয়ালিজমকেই তাদের অনেকে জীবনের মূল মন্ত্র করে রেখেছেন। তাই এই কারণেই হিন্দু হিন্দু ভাই ভাই হয়তো তাত্ত্বিক, কিন্তু বাস্তব নয়। তো 90-দের ভিতরে এই হিন্দুত্ব জাতীয়তাবাদের উন্মাদনা কতটা পৌঁছেছে, সেটা বোঝার জন্যই আমি এই 90-দের ঘরেই নৈশভোজ চালার চেষ্টা করলাম, যে কান পেতে আড়ি পেতে শোনা তারা কী ভাবছে। কারণ এরাই কিন্তু 2047 সালের প্রজন্ম, জেনজি, এবং এরাই নেতৃত্ব দেবেন। তবে কান পেতে আড়ি পেতে যেটুকু বুঝলাম, তাতে খুব আশাব্যঞ্জক নয়। এরাও সেই সিনিয়র ডাক্তারদের মতোই ডিএ কেন্দ্রিক, মহার্ঘ ভাতা কেন্দ্রিক। আমার অনেক ক্ষেত্রেই মনে হয়েছে, আমি প্রশ্ন করেছি, যদি পিসি ডিএ দিয়ে দেয়, অনেকটা ভাতার মতো, এইচসি ওইসি এমনি একটা ডিএসসি করে যদি দিয়ে দেয়, তাহলে এদের অনেকেই পাল্টি মারবে। তাই এটুকু দেখার জন্য নব্য প্রজন্মের মেরুদণ্ডের জোর কতটা, তাদের আত্মসম্মান বোধ কতটা, বাংলাদেশে যে খুন ধর্ষণ হচ্ছে, সেটাকে এরা কতটা হিন্দু বাঙালির অপমান হিসেবে নিচ্ছে, তাদের মনে দাগ কাটছে না। কোনোভাবেই সেসব আলোচনা কানে এলো না। আরেকটি কারণে আমি গেছিলাম, এইসব নব্য প্রজন্মের ডাক্তার, যাদের মধ্যে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি আছে, তাদের দেখা বোঝার জন্য। এবং এদের মধ্যে যেটা দেখলাম, অনেকেই আছে তফসিলি, এসসি এসটি ওবিসি। আমি রাজনীতির থিঙ্ক ট্যাঙ্কের কথা বলি, সেটা হয়তো একটু ব্রাহ্মণিক্যাল, একটু উন্নাসিক। আবার মাটির রাজনীতি, কিন্তু সেখানে অধিকাংশ হিন্দুই কিন্তু তফসিলি, মানে এসসি এসটি ওবিসি। সেখানে উন্নাসিক রাজনীতি কোনো জায়গা নেই, সেখানে মাটির রাজনীতি। এই যে এটা মেজরিটি হিন্দু পপুলেশন, এই যে ভোটের রাজনীতি, সেই রাজনীতি বুঝতে গেলে এই তফসিলি রাজনীতিকে বুঝতে হবে।
সেই রাজনীতিকে নেতৃত্ব দিতে গেলে থিঙ্ক ট্যাঙ্ক হয়ে তার জন্য এই তফসিলি হিন্দুদের বুঝতে হবে এখানে উন্নাসিকতার জায়গা নেই। অপরদিকে হিন্দুত্বের জাগরণ কতটা ইন্টেলেকচুয়াল কতটা ফিজিক্যাল এই দুটো ফর্মকেই নতুন প্রজন্মের মধ্যে দেখতে চেয়েছিলাম। বকলমে এদের ভিতর ওকিজমের আধিক্য রয়েছে, বামপন্থী ওকিজমে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন খুবই ন্যূনতম। বামপন্থীরা যেটা চেয়েছিল যে একটি পৌরসত্বহীন জেন্ডারলেস সোসাইটি তৈরি করা, সেটার দিকেই কি হিন্দু সংস্কৃতি যাচ্ছে? মানে রাজনীতি বামপন্থী না হলেও বামপন্থী মূল মন্ত্রই কি সনাতনী সংস্কৃতি হচ্ছে? আমরা উগ্র পুরুষত্ব চাই না, উগ্র নারীত্ব চাই না বামপন্থী, যেটা বামপন্থী নারীবাদ। কারণ পরিবারতান্ত্রিক সংস্কৃতি যেখানে নারী পুরুষের একটা মেলবন্ধন হবে, সেই মেলবন্ধন নিয়ে সভ্যতা বাড়তে থাকবে, সেটাই কাম্য। কিন্তু অস্বীকার করার নেই, পৌরসত্বহীনতার লাশ করছে। পৌরসত্বহীনতাই কাম্য এবং সেটাকেই শান্তির প্রতীক মনে করা হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে বাংলাদেশ, ভারত জুড়ে হিন্দুদের ক্লিবত্ব, পৌরসত্বহীনতা তাদের কিন্তু এক্সটিনশনের, বিলুপ্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কমি জিহাদি বাম ইসলামিক আগ্রাসন সেটা কিন্তু কোনো ইন্টেলেকচুয়ালিজম নয়, সেটা একটা ইন্টেলেকচুয়াল প্রোপাগান্ডা, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা একটা ভায়োলেন্ট ফোর্স। বাম ইসলামিক আগ্রাসন একটা ভায়োলেন্ট ফোর্স, একটা ফিজিক্যাল ফোর্স। মার, দাঙ্গা, লুট, খুন, ধর্ষণ, সেটা 5 দশকের এই বাংলায় আমরা দেখেছি, অপর বাংলায় দেখছি। তা সত্ত্বেও আমরা ফিজিক্যাল প্রেজেন্টেশনকে সেইভাবে গুরুত্ব দিই না। বাম ইসলামিক আগ্রাসন কিন্তু একটা অঙ্কের নিয়মে চলে, সেটা হলো সংখ্যাতত্ত্ব। আমাদের একটা মারলে ওদের 5টা মারব, কারণ এটা একটা যুদ্ধ। বামেদের বিপ্লব আর ইসলামীদের জিহাদি কট্টরপন্থা, এটা যুদ্ধ, অঙ্কের নিয়মে চলে। আমাদের একটা মরলে ওদের 10টা, আমাদের 1 ইঞ্চি জায়গা গেলে ওদের 10 ইঞ্চি জায়গা। এটা কিন্তু মাটির লড়াই, মাটির যুদ্ধ, এখানে ইন্টেলেকচুয়ালিজমের জায়গা নেই। সেই লড়াইয়ে শারীরিক বল, মানসিক বলের প্রয়োজন আছে। কিন্তু এই 90 জেনারেশনের ভিতরে সেটা কম দেখলাম। তার কারণ এই যে সিনিয়র, তাদের ভিতরেই বেনজল রয়েছে, যারা প্রচ্ছন্নভাবে হিন্দুদের শারীরিক ও মানসিক বলকে কোনো ধরনের অগ্রাধিকার দেয় না। ফলত এর প্রভাব এসেছে নব্য প্রজন্মের মধ্যে। আমরা সেই অর্থে ইন্টেলেকচুয়াল নই, আবার শারীরিকভাবেও সক্ষম নই। তো এহেন হিন্দুরা এই বাম ইসলামিক শক্তির সাথে পারবে কী করে? আরেকটি কারণ হলো এই সমস্ত অনুষ্ঠানে অনেকেই বামপন্থী আছেন যারা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান, সেই উদ্দেশ্যে এই মঞ্চে আসেন, মধ্যাহ্নভোজ বা নৈশভোজ তাড়িয়ে তাড়িয়ে খান এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার রাজনীতি করেন। তারা কোনোভাবেই হিন্দুদের ভাই নন। ফলত তারা মিশে থেকে হিন্দু ঐক্যকে ভাঙন ধরান,
তারা হিন্দু ঐক্য চান না, তারা শুধু চান কাটা দিয়ে কাটা তুলতে। হ্যাঁ, এবার প্রশ্ন, বাম ইসলামিক ঐক্য কি? তাহলে তার কথা বলছি কেন? এটা একটা অপরচুনিস্ট স্ট্যান্ড। বামপন্থী দেশে ইসলাম নেই, ইসলামী দেশে বামপন্থী নেই, কিন্তু ভারতে বাম ইসলামিক ঐক্য আছে, আমেরিকায় বাম ইসলামিক ঐক্য আছে, ইউরোপে আছে। সেটা একটা অপরচুনিস্ট পলিটিক্যাল অ্যালায়েন্স। যাই হোক, এই তফসিলি মানসিকতা, নব্য প্রজন্মের মানসিকতা বোঝার জন্য গেছিল, কিছুটা হতাশ হলাম। তার আরেকটি কারণ যেটা উপলব্ধি করলাম সেটা হলো সেটিং পলিটিক্স। মাঝে মাঝে ইডি, এনআইএ তারা ভাইপোকে, পিসি ভাইপোকে একটু খুঁচিয়ে দিচ্ছেন, খুঁচিয়ে ঘা করছেন, তাতে কিন্তু এখানে রাজনীতির পারদ চড়ছে। জিহাদি পিসি ভাইপো নিচের তলার বিজেপি কর্মীদের আবার উত্তম মধ্যম দাওয়াই দেওয়ার সুযোগ করছেন, পাবলিক ওপিনিয়ন তৈরি করছেন ভায়োলেন্ট পলিটিক্সের সপক্ষে, এবং নিচের তলার বিজেপি কর্মীরা মার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এটা কি সেটিং রাজনীতিরই একটা অংশ? সেটাও কিন্তু বৃহত্তর রাজনীতির আঙিনায় হিন্দু হিন্দু ভাই ভাইয়ের সংগঠিত শক্তিকে ক্ষুণ্ণ করছে। কারণ বিজেপির উচ্চতর নেতৃত্ব, দিল্লির নেতৃত্ব, তারা নিজেদের হাত ঝাড়ছেন দেখিয়ে যে তারা, এই মুলিরা তাদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন, তারা পুলিশ দিয়ে পেটাচ্ছেন, এবং মুলিরা এই রাজ্যে এসে আবার বিজেপি নিচুতলার কর্মীদের পেটাবেন। উপরের নেতৃত্ব হাত ঝাড়লেন যে আমরা কত কী করলাম, তাদের গায়ে কিন্তু আঁচ পড়ল না, জমিয়ে নাটক করলেন, মুলিদের উত্তপ্ত করলেন, হেডলাইন্স করলেন বিভিন্ন মিডিয়ায়, মুলিদের পেড মিডিয়া, ফলতেও একটা বকলমে প্রচার করলেন। যেভাবে ডেরেক ওব্রায়ানকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে এতে বিজেপির প্রচার হচ্ছে না, এটা মুলিদের প্রচার হচ্ছে। এবং ডেরেক ওব্রায়ান, যিনি যথেষ্ট সপ্রতিভ বলার মতো ইংলিশে, দিতে বাংলায়, ফলে মুলিরা তাদের রাজ্য রাজনীতিতে এটাকে নিয়ে প্রচার করবেন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও প্রচার করবেন। ডেরেক ওব্রায়ানের সেই রিচটা আছে। তো এই ধরনের রাজনীতিতে কতটা সুবিধা হচ্ছে 2026-এ, নাকি উচ্চতর নেতৃত্ব চাইছে জিহাদি পিসি ভাইপোকে রেখে দিতে, যাতে 29-এ তাদের একটা প্রচারের জায়গা থাকে এবং হিন্দু বাঙালিকে, মানে মূলত বাঙালিকে, যে মুসলিম বা হিন্দু, তাদের লড়িয়ে দেওয়া, এবং প্রয়োজনে হিন্দু হিন্দুদের ভেতর, হিন্দু বাঙালির মধ্যে লড়িয়ে দেওয়া। কারণ একটা, আমার মনে হয়, বাঙালি বিদ্বেষও কাজ করছে, যেটা একটা সর্বনাশা রাজনীতি হিন্দু বাঙালির জন্য। যাই হোক, এটাই আমি অনুধাবন করলাম, আপনাদের সামনে রাখলাম। ভেবে দেখবেন, আবার দেখা হবে। নমস্কার।